Welcome to another video tutorial from Biophysics. আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেন্ডেলের আরেকটি বিচ্যুতি, মেন্ডেলবাদের আরেকটি বিচ্যুতি, সেটা হচ্ছে লিঙ্কেজ। এবং লিঙ্কেজটা হচ্ছে দ্য ডেভিয়েশন ফ্রম দ্য ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট ল। অর্থাৎ লিঙ্কেজটা মূলত স্বাধীন বিন্যাসের সূত্রের যে আমরা মেন্ডেল যেটা বলেছিলেন যে তারা সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হবে, সেই ভাবনাটার একটা বিচ্যুতি মেন্ডেলের। তো তার আগে আমরা একটা সিম্পল ঘটনাই দেখি। আমি এখানে তিনটে নাম লিখলাম, একটা হচ্ছে অয়ন, একটা হচ্ছে বিপাশা, একটা হচ্ছে চন্দন। এবং তারা একটা সরলরেখার উপর অবস্থান করছে। তার মানে একটা সরলরেখার উপর অবস্থান করছে বলতে আমি বোঝাতে চেয়েছি তারা একই ক্লাসে পড়ে, তারা প্রত্যেকেই ক্লাস 12 এ পড়ে, প্রত্যেকেই ক্লাস 12 এ পড়ে। এর মধ্যে অয়ন এবং বিপাশার মধ্যে সম্পর্কটা খুব খুব সুন্দর। অর্থাৎ তারা একই সঙ্গে টিউশনে যায়, একই সঙ্গে টিউশন থেকে ফেরে, একই সঙ্গে স্কুলে যায়, স্কুলে ওরা একই সাথে বসে। এই যে অয়ন যেদিন স্কুল যায় না সেদিন বিও যায় না স্কুল। ওদের মধ্যে একসাথে থাকার প্রবণতা লক্ষ্য করা যায়। এবং সি কি করছে, সি এই জায়গাটাতে ঢোকার প্রবণতা চালাচ্ছে, কিন্তু সি পারছে না। সি পারছে না। কেন পারছে না? কারণ এদের মধ্যে একটি খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং বা খুব ভালো একটি ফোর্স আছে। আন্ডারস্ট্যান্ডিং ফোর্স বলা হচ্ছে, যেটাকে রিলেশনশিপ ফোর্স বলা হচ্ছে। সেই রিলেশনশিপ ফোর্স অয়ন এবং বিপাশার মধ্যে আছে, যার জন্য চন্দন বা সি এখানে ঢুকতে পারছে না। এবার আমার কথা হচ্ছে, বা আমি যেটা বলতে চাইছি, ক্লাস 12 এর পর অয়ন ভর্তি হলো কলকাতার একটি নামী কলেজে, প্রেসিডেন্সিতে ভর্তি হলো। অয়ন প্রেসিডেন্সিতে ছিল। বি এবং সি অর্থাৎ বিপাশা এবং চন্দন ওরা ভর্তি হলো আমাদের সামনের যে কলেজ সেই কলেজ, অর্থাৎ ওদের বাড়ি থেকে সামনের যে কলেজ সেই কলেজে ওরা ভর্তি হলো, বি এবং সি। এখন এদের মধ্যে যে দূরত্বটা যেটা এখানে ছিল সেটা এখানে অনেক বেড়ে গেল। এবং যেহেতু দূরত্ব বাড়লো তাই তাদের একসাথে থাকার প্রবণতা কমলো। কারণ কি, তো পড়ার জন্য প্রেসিডেন্সিতে চলে গেছে। এবং বি কি করলো, পড়ার জন্য গ্রামের বা শহরের সামনের যে কলেজটা আছে সেখানে ভর্তি হলো। এবং সিও সেইখানেই ভর্তি হলো। অর্থাৎ এদের মধ্যে দূরত্বটা যখন বেড়ে গেল তখন এই যে ফোর্সটা ছিল সেই ফোর্সটাও কি হলো, ফোর্সটা অনেক বেশি কমে গেল, অনেক কমে গেল ফোর্সটা। এই সুযোগে ইতিমধ্যে বি এবং সি এর সাবজেক্ট একই, বি এবং সি একই সঙ্গে কলেজ যাচ্ছে। যে বলটা এখানে আসার কথা ছিল সেই বলটা এখানে চলে এলো, অর্থাৎ সি এতদিনে বি এর কাছাকাছি এলো।
এবার বি সি এর সঙ্গে একই সঙ্গে থাকার একটা প্রবণতা দেখা দিল। এই যে একসাথে থাকার প্রবণতা, এই যে একসাথে থাকার প্রবণতা, অর্থাৎ মেন্ডেল কি বলেছিলেন, গ্যামেট গঠনের সময়, গ্যামেট উৎপাদনের সময়, গ্যামেটগুলো যখন তারা গ্যামেট ফর্মেশন করবে, তারা প্রত্যেকের থেকে স্বাধীনভাবে সঞ্চারিত হবে, অর্থাৎ কিন্তু এখানে আমি যেটা বলছি যে এই যে একসাথে থাকার প্রবণতা, কেউ কিন্তু কাউকে ছেড়ে যাওয়ার কথা ভাবছে না, সেটা এ বি হোক বা বি সি হোক। ছেড়ে যাওয়ার কথা যখনই ভাবছে তখনই একজন ঢুকে যাচ্ছে মাঝখানে। মেন্ডেলের এই ধোঁকাটাকে মেন্ডেল স্বাধীনভাবে বিন্যাস বলেছিলেন, কিন্তু এই যে একসাথে থাকার প্রবণতা, এটাকে আমরা সোজা কথায় লিঙ্কেজ বলবো। তাহলে লিঙ্কেজ তিনটে বিষয়ের উপর নির্ভরশীল। লিঙ্কেজ তিনটে বিষয়ের উপর নির্ভরশীল। কি কি? এক নম্বর হচ্ছে লিঙ্কেজ proportional to linkage proportional to linkage proportional to 1 by recombination do not linkage proportional to force तीन नंबर लिंकेज proportional to 1 by law of independent assortment এবং 4 নম্বর linkage proportional to 1 by distance between two জি। অর্থাৎ আমি প্রথমে আসি, প্রথম ক্ষেত্রে কি দেখছিলাম, সি এখানে রিকম্বিনেশন, অর্থাৎ রিকম্বিনেশন মানে আমরা 11 ক্লাস 11 পড়ে এসেছি, রিকম্বিনেশন মানে পুনঃসংযুক্তি, অর্থাৎ নতুন ভাবে ঢোকা। এখানে এদের মধ্যে একসাথে থাকা, লিংকেজ মানে কি বললাম, সোজা কথায় একসাথে থাকার প্রবণতা। এদের মধ্যে লিংকেজটা বেশি ছিল, অর্থাৎ এরা একই সঙ্গে স্কুলে যেত, একই সঙ্গে কলেজে টিউশন যেত, এদের মধ্যে কখনোই কিন্তু রিকম্বিনেশন সি ঢুকতে পারছিল না। অর্থাৎ লিংকেজ যত বেশি হবে তার রিকম্বিনেশন তত কম হবে, অর্থাৎ ক্রসিং ওভার তত কম হবে। 2 নম্বর লিংকেজ প্রপোর্শনাল টু ফোর্স, অর্থাৎ লিংকেজ বলের সাথে, লিংকেজ বলের সাথে, এদের মধ্যে বলটা বেশি ছিল, এদের মধ্যে এ এবং বি এর মধ্যে আকর্ষণ বল বেশি ছিল, তাই লিংকেজ বেশি ছিল। 3 নম্বর লিংকেজ প্রপোর্শনাল টু ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, অর্থাৎ লিংকেজ আমি বললাম যে মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্র যত বেশি লঙ্ঘিত হবে লিংকেজের মাত্রা তত বেশি হবে। এবং 4 নম্বর লিংকেজ বিটুইন ডিসটেন্স, লিংকেজ প্রপোর্শনাল টু 1 বাই ডিসটেন্স বিটুইন টু জিন, অর্থাৎ দুটো জিনের দূরত্ব যদি যত কম থাকবে লিংকেজ তত বেশি হবে, যদি দূরত্বটা বেড়ে যায় লিংকেজ বল কম হবে, লিংকেজ বল বেশি হয়ে যাবে, ফলে কি হবে, যদি দূরত্বটা বেড়ে যায়, যদি দূরত্বটা বেড়ে যায় লিংকেজ ফোর্সটা কমে যাবে, এবং লিংকেজ ফোর্স কমে গেলে তখন লিংকেজ কম হবে। সো এই যে আমরা বলছি এটাই লিংকেজের ক্রোমোসোমীয় তত্ত্ব। বিজ্ঞানী টি.এইচ. মর্গ্যান 1911 খ্রিস্টাব্দে এই লিংকেজের এই থিওরিটা আবিষ্কার দিলেন। এবার আমরা চলে আসি তাহলে আমরা এবার লিংকেজের সংজ্ঞাতে আসি। আমরা তখন পর্যন্ত
একটা সিনারিও দিয়ে লিঙ্কেজটাকে বোঝার চেষ্টা করলাম। আমাদের চোখের সামনে যেগুলো ঘটে সেই সিনারিও দিয়ে আমরা লিঙ্কেজটাকে বোঝার চেষ্টা করলাম। এবার আমরা লিঙ্কেজের যে মূল সংজ্ঞা, যেটা আমরা পরীক্ষার খাতায় লিখবো, সেটা হচ্ছে লিঙ্কেজ হচ্ছে একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি, অর্থাৎ একই ক্রোমোজোমে এ এবং এ, বি এবং বি, একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময়, একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি জনিত্র জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় জিনগুলির একই সঙ্গে অবস্থান করার প্রবণতাকে মেন্ডেল কি বলেছিলেন? মেন্ডেল বলেছিলেন এরা কিন্তু সম্ভাব্য সকল, অর্থাৎ এই এ এখানে আসতে পারে, এ এখানে আসতে পারে, এ এখানে আসতে পারে, বি এখানে আসতে পারে, কিন্তু লিঙ্কেজের যে তত্ত্ব সেটা বলছে যে একই ক্রোমোজোমের অপর অবস্থিত জিনগুলি তারা জনিত্র জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় জিনগুলির একই সঙ্গে অবস্থান করার যে প্রবণতা তাকেই বলা হচ্ছে লিঙ্কেজ। সো লিঙ্কেজ ইজ দ্য ফিনোমিনান, linkage is the phenomenon that is of certain gene, A gene বা B gene, A gene এবং B gene বা small a gene or small b gene. Linkage is the phenomenon of certain gene staying together from paternal to the offspring, অর্থাৎ জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় তাদের একসাথে স্টেইং টুগেদার, একসাথে থাকার যে প্রবণতা তাকেই বলা হচ্ছে লিঙ্কেজ। এবার এই লিঙ্কেজ কথাটি প্রথম বিজ্ঞানী সুটান এন্ড বোভেরি 1902 এবং 1903 খ্রিস্টাব্দে প্রথম ব্যবহার করেন। কে? বিজ্ঞানী সুটান এবং বিজ্ঞানী বোভেরি। আমরা অলরেডি সুটান এবং বোভেরির নাম জানি। সুটান এবং বোভেরি কি করেছিলেন? ক্রোমোজোমাল ইনহেরিটেন্স থিওরি বা ক্রোমোজোমের যে তত্ত্ব, ক্রোমোজোমীয় তত্ত্ব, বংশানুসরণের যে ক্রোমোজোমীয় তত্ত্ব, সেই ক্রোমোজোমীয় তত্ত্বের উপর আলোকপাত করেছিলেন। এবং সেইখানে ক্রোমোজোমীয় তত্ত্বের উপর আলোকপাত করার সময় তারা প্রথম বললেন যে লিঙ্কেজের প্রথম তারা আলোকপাত করেছিলেন। তো যাই হোক, পরবর্তীকালে যারা আরো বিজ্ঞানী মানে টি.এইচ. মর্গ্যান এবং বেটস এন্ড পুনেট তারা মোটর ব্যাচের উপর পরীক্ষা করার সময় বা মর্গ্যান ড্রসোফিলার উপর পরীক্ষা করার সময় দেখলেন যে ওই যে ফ্রুট ফ্লাই ড্রসোফিলার উপর পরীক্ষা করার সময় দেখলেন সুটান এবং বোভেরি যে লিঙ্কটা দিয়ে গিয়েছিলেন লিঙ্কেজের, সেই লিঙ্কটাকে ধরে এগিয়ে তারা দেখলেন যে হ্যাঁ সত্যি কিছু ক্ষেত্রে মেন্ডেলিয়ান ডেফিনিশন ঘটছে। কোথায়? স্বাধীন বিন্যাসের ক্ষেত্রে। এবং আমি আবার বলছি যে তারা বিজ্ঞানী টি.এইচ. মর্গ্যান তার পরীক্ষার উপর ভিত্তি করে তিনি একটি লিঙ্কেজের ক্রোমোজোমীয় তত্ত্ব দিলেন। এবং এই তত্ত্বানুসারে আমি আবার বলছি, 1 নম্বর, জিনগুলি ক্রোমোজোমের উপর রৈখিকভাবে সজ্জিত থাকে। 2 নম্বর, যে জিনগুলির মধ্যে লিঙ্কেজ ঘটে সেগুলি একই ক্রোমোজোমে অবস্থান করে, অর্থাৎ এদের কখনোই কিন্তু এর সঙ্গে লিঙ্কেজ ঘটবে না বা এর সঙ্গে লিঙ্কেজ ঘটবে না, এ এবং বি এর সঙ্গে লিঙ্কেজ ঘটবে, অর্থাৎ একই ক্রোমোজোমে অবস্থান করবে। এবং 3 নম্বর, সাধারণত জিনগুলির জনিত্রী জনুর অনুরূপ বিন্যাস বজায় রাখে, অর্থাৎ জনিত্রী জনুতে কি বিন্যাস ছিল এই বিন্যাসটা, এখানেও এই বিন্যাসটাই বজায় আছে। আমি আসছি সিস বিন্যাস এবং ট্রান্স বিন্যাসে আসছি। তো এই যে ব্যাপারটা। এবং 4 নম্বর, পারস্পরিক দূরত্বের মাত্রার উপর লিঙ্কেজটা নির্ভর করে। ওই যে বললাম প্রেসিডেন্সিতে চলে গেল, ও শহরের কলেজে পড়ছে, তাহলে যে দূরত্ব বাড়ছে লিঙ্কেজের প্রবণতা কমছে, অর্থাৎ জিনগুলোর দূরত্ব যত বাড়বে লিঙ্কেজের প্রবণতা তত কমবে। এবং অর্থাৎ একসাথে থাকার প্রবণতা কমবে, কারণ ও কলকাতায়, ও নিজের গ্রামের নিজের শহরের কলেজে, তাহলে এই যে ব্যাপারটা, এই সিনারিওটা মেনেই কিন্তু লিঙ্কেজ হচ্ছে। এবার আমরা যদি আসি যে লিঙ্কেজ, অটোজোমাল লিঙ্কেজকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়।
আমরা দুভাগে ভাগ করব, হচ্ছে সম্পূর্ণ লিঙ্কেজ বা কমপ্লিট, আরেকটি হচ্ছে অসম্পূর্ণ লিঙ্কেজ বা ইনকমপ্লিট। একটি হচ্ছে সম্পূর্ণ লিঙ্কেজ আর একটি হচ্ছে অসম্পূর্ণ লিঙ্কেজ। সম্পূর্ণ লিঙ্কেজ মানে সোজা বাংলায় গোদা বাংলায় মানে হচ্ছে এটি সম্পূর্ণভাবে মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্রকে অমান্য করবে। অসম্পূর্ণ লিঙ্কেজের সোজা বাংলা হচ্ছে এটি আংশিকভাবে স্বাধীন বিন্যাসের সূত্রকে মান্য করবে এবং আংশিকভাবে অমান্য করবে। অর্থাৎ সম্পূর্ণ লিঙ্কেজ হচ্ছে একজোড়া সমসমস্ত ক্রোমোজোম পাশাপাশি যদি একই অ্যালিলিক জিন পাশাপাশি অবস্থিত একই অ্যালিলিক জিনগুলি যখন গ্যামেট সৃষ্টির সময় স্বাধীন সঞ্চালনের সূত্র না মেনে একই ক্রোমোজোমে অবস্থান করে তখন তাকে বলা হবে সম্পূর্ণ লিঙ্কেজ, বা একই গ্যামেটে সঞ্চালিত হয় তখন তাকে বলা হবে সম্পূর্ণ লিঙ্কেজ। এবার আমরা সম্পূর্ণ লিঙ্কেজের গ্রাফে বা চেকার বোর্ডে চলে আমরা যদি টেস্ট ক্লাসের চেকার বোর্ডের দিকে লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবো যে ধূসর দেহ এবং ক্ষয়প্রাপ্ত ডানাযুক্ত পুরুষ মাছি এবং কালো দেহ এবং দীর্ঘ ডানাযুক্ত স্ত্রী মাছির মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয়, অর্থাৎ এটা যদি প্যারেন্টাল জন্ম হয় পি জন্ম হয়, তাহলে এখান থেকে আমরা কটা গ্যামেট পাবো? এক ধরনের এখান থেকে আমরা একটা গ্যামেট পাবো এবং F1 জন্মতে আমরা যে অপত্যটি পাবো সে হচ্ছে ধূসর দেহ এবং দীর্ঘ ডানাযুক্ত মাছি, আমরা দীর্ঘ ডানাযুক্ত রসোপিলা মাছি পাবো F1। এবার F1 জন্মতে আমরা যে অপত্যটি পেলাম সেই অপত্যের সঙ্গে যদি আমরা টেস্ট ক্রস ঘটাই, টেস্ট ক্রস মানে কি? F1 জন্মের সঙ্গে P জন্মের প্রচ্ছন্ন চরিত্রের মিলন, F1 জন্মের সঙ্গে P জন্মের প্রচ্ছন্ন চরিত্রের মিলন, অর্থাৎ স্মল b। যদি আমরা এখানে টেস্ট ক্রস ঘটাই, তাহলে আমরা এখানে কি পাওয়া যাবে? একটা এই জিনটা পাওয়া যাবে, তাই তো? একটা এটা পাওয়া যাবে। আমি অর্থাৎ এবার আমরা যদি এখান থেকে আমরা এই একটা পাবো আর এই একটা পাবো, এই একটা পেয়েছি আর এই একটা পেয়েছি, আর এখান থেকে একটাই পাবো, একটাই পেয়েছি। এদের মধ্যে যদি এবার সংকরায়ন ঘটানো হয় তাহলে কি হবে? এই বৈশিষ্ট্যটা 50%, এই বৈশিষ্ট্যটা 50%, অর্থাৎ 1:1 অনুপাতে পাওয়া যাবে। তাহলে আমরা প্রথম থেকে কি দেখলাম যে জিনগুলি কিন্তু স্বাধীন সঞ্চালনের সূত্র, যদি স্বাধীন সঞ্চালনের সূত্র মানত তাহলে এ একবার এর সঙ্গে করত, এ একবার এর সঙ্গে করত, এ একবার এর সঙ্গে করত, এ একবার এর সঙ্গে করত। যদি স্বাধীন সঞ্চালনের সূত্র মানত তাহলে এই একটা হতো, এই একটা হতো, এই একটা হতো, এই একটা হতো, চারখানা গ্যামেট পাওয়া যেত। ক্রসওভার নন ক্রসওভার গ্যামেট মিলে চারখানা গ্যামেট পাওয়া যেত। এখানে শুধুমাত্র নন ক্রসওভার গ্যামেটটাই কি পাওয়া যাচ্ছে? দুখানা, একটা এই একটা পাওয়া যাচ্ছে, এই একটা। অর্থাৎ এখানে স্বাধীন বিন্যাসের যে সূত্র মেন্ডেলিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, সেই ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করেই গ্যামেট গঠন হচ্ছে এবং গ্যামেট গঠনের পর মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সে যেটা 9:3:1 আসার কথা সেখানে এটা হচ্ছে 1:1। অর্থাৎ এখানে ডাইহাইব্রিড কোষের ক্ষেত্রে
এই যে টেস্ট ক্রসের যে রেশিওটা সেটা 1:1 আসছে লিঙ্ক জিনের ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে যদি এটা নন লিঙ্ক জিন তো তাহলে 1:1 আসতো। যদি এটা নন লিঙ্ক জিন, তো এই হচ্ছে ঘটনা। আমরা সম্পূর্ণ লিঙ্কেজকে তাহলে আবার বলছি, একজোড়া সমসমস্ত ক্রোমোজোমের পাশাপাশি অবস্থিত অ্যালিলিক জিনগুলি, একজোড়া সমসমস্ত ক্রোমোজোমের পাশাপাশি অবস্থিত অ্যালিলিক জিনগুলি যদি গ্যামেট সৃষ্টির সময় স্বাধীন বিন্যাসের সূত্রকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে ক্রোমোজোম একই ক্রোমোজোমে অবস্থান করে এবং পিতৃজনক থেকে অপত্যজনকে সঞ্চারিত হওয়ার সময় তাদের যে একসঙ্গে থাকার প্রবণতা লক্ষ্য করা যায়, তখন তাকে বলবো স্বাধীন বিন্যাসের সূত্র, সম্পূর্ণ লিঙ্কেজ বা কমপ্লিট লিঙ্কেজ। এবং বিজ্ঞানী মর্গ্যান এই পরীক্ষার মাধ্যমে তিনি প্রথম দেখিয়েছিলেন যে কিভাবে স্বাধীন বিন্যাসের সূত্রটা এগিয়েছে হয়েছে বা স্বাধীন বিন্যাসের সূত্রকে অগ্রাহ্য করা হয়েছে। এবার চলে আসলে আমরা অসম্পূর্ণ লিঙ্কেজ। আমরা অসম্পূর্ণ লিঙ্কেজের টেস্ট ক্রস পর্যন্ত একই রাখবো। অসম্পূর্ণ লিঙ্কেজের ক্ষেত্রে আমরা টেস্ট ক্রস পর্যন্ত একই রাখবো। এখানে আমি কি বললাম, চারখানা গ্যামেট পাওয়া যাবে। একটা হচ্ছে এই গ্যামেটটা, আমরা দেখে নিই। একটা হচ্ছে এই গ্যামেটটা ক্যাপিটাল বি স্মল ভি, একটা হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল ভি, একটা হচ্ছে স্মল ভি ক্যাপিটাল ভি, আর একটা হচ্ছে স্মল ভি স্মল ভি। আর এখানে চারটাই পাওয়া যাবে। এবার যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখবো ওখানে এইটার সঙ্গে এইটার ক্রস করালে হচ্ছে ক্যাপিটাল বি স্মল ভি স্মল ভি স্মল ভি, এই একটা আসছে বৈশিষ্ট্য। আর একটা আসছে ক্যাপিটাল বি এক্ষেত্রে অসম্পূর্ণ লিঙ্কেজের পরীক্ষার ক্ষেত্রে আমরা যে অনুপাতটা পাচ্ছি সেটা হচ্ছে 1:1:1:1। এবং আমরা যদি দেখি অসম্পূর্ণ লিঙ্কেজ, এক্ষেত্রে একজোড়া সমসমস্ত ক্রোমোজোম পাশাপাশি অবস্থিত অ্যালিলিক জিনগুলি তারা কিন্তু গ্যামেট সৃষ্টির সময় আংশিকভাবে বা অসম্পূর্ণ রূপে লিঙ্ক জিন হিসাবে গ্যামেটে সঞ্চারিত হচ্ছে। অর্থাৎ সেটা আবার যদি উল্টো করে বলি, আংশিকভাবে বা অসম্পূর্ণ রূপে আমাদের স্বাধীন বিন্যাসের সূত্রকে মানছে এবং লিঙ্ক জিন হিসাবে, অসম্পূর্ণ লিঙ্ক জিন হিসাবে তারা কোথায় যাচ্ছে, তারা পরবর্তী জমিতে সঞ্চারিত হচ্ছে, গ্যামেটে সঞ্চারিত হচ্ছে, তত স্বাধীন বিন্যাসের সূত্রকে আংশিকভাবে মান্য করছে, তখন তাকে বলা হচ্ছে ইনকমপ্লিট লিঙ্কেজ বা অসম্পূর্ণ লিঙ্কেজ। এবং এই ক্ষেত্রেও জিনগুলোর লিঙ্ক জিন হিসাবে গ্যামেটে যাওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে আংশিক বা অসম্পূর্ণ, তাই এটাকে বলা হচ্ছে অসম্পূর্ণ লিঙ্কেজ। তাহলে আমরা সম্পূর্ণ লিঙ্কেজের সঙ্গে অসম্পূর্ণ লিঙ্কেজের কি কি পার্থক্য পেলাম? একটা হচ্ছে আমাদের সম্পূর্ণরূপে আমরা যদি পার্থক্যটা ড্র করতে যাই, তাহলে সম্পূর্ণ লিঙ্কেজের ক্ষেত্রে স্বাধীন বিন্যাসের সূত্রকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করা হচ্ছে। অসম্পূর্ণ লিঙ্কেজের ক্ষেত্রে স্বাধীন বিন্যাসের সূত্রকে আংশিকভাবে গ্রাহ্য করা হচ্ছে। এবং এদের ক্ষেত্রে দ্য প্যারেন্টাল টাইপস নো রিকম্বিনেশন, এক্ষেত্রে কোনো রকম ক্রসিং ওভার হচ্ছে না প্যারেন্টাল টাইপসে। ওক্ষেত্রে কিন্তু প্যারেন্টাল টাইপসে 50% along with the recombination অর্থাৎ ক্রসিং ওভার ঘটছে।
অর্থাৎ সোজা কথায় জিনের পুনঃসংযুক্তি ঘটছে। লিঙ্ক জিনগুলির মধ্যে যে দূরত্ব সম্পূর্ণ লিঙ্কেজে সেটি কিন্তু কম হয়, তার জন্যই ক্রসিং ওভার ঘটে না। অসম্পূর্ণ লিঙ্কেজের ক্ষেত্রে লিঙ্ক জিনগুলির মধ্যে দূরত্বটা বেশি হয়, তার জন্য ক্রসিং ওভার বা রিকম্বিনেশন সম্ভাবনা ঘটে থাকে বা ক্রসিং ওভার অল্প মাত্রায় ঘটে। এবং আমরা বললাম এক্ষেত্রে যেটা যে অপত্যগুলো জন্ম নিচ্ছে সেগুলো জনিত্রীর মতোই, অর্থাৎ হুবহু দেখতে হচ্ছে প্যারেন্টাল টাইপের মতো। এক্ষেত্রে 50%-এর কম বৈশিষ্ট্য সম্পন্ন অসম্পূর্ণ লিঙ্কেজের ক্ষেত্রে আমরা পাচ্ছি। এবার আমরা বলছিলাম যে এই যে বিন্যাস, প্রথমেই আমি একটা কথা বলেছিলাম যে লিঙ্ক জিনগুলোর বিন্যাসটা কি রকম? একটা হচ্ছে সিস বিন্যাস, একটা হচ্ছে ট্রান্স বিন্যাস। প্রথমে বললাম যে লিঙ্ক জিনগুলোর বিন্যাসটা আমি বললাম যে পরে আলোচনা করছি। লিঙ্ক জিনগুলো দু রকম ভাবে বিন্যাস হতে পারে, একটা হচ্ছে সিস বিন্যাস আর একটা হচ্ছে ট্রান্স বিন্যাস। সিস বিন্যাস মানে যখন দুটি সমসমস্ত ক্রোমোজোমে প্রকট লিঙ্ক জিন দুটো একটি ক্রোমোজোমে এবং প্রচ্ছন্ন লিঙ্ক দুটো অপর ক্রোমোজোমে থাকছে, অর্থাৎ সোজা কথায় এটা যেগুলো প্রকট সেগুলো একটি ক্রোমোজোমে এবং প্রচ্ছন্নগুলো আরেকটি ক্রোমোজোমে অবস্থান করছে, তখন তাকে বলা হচ্ছে সিস বিন্যাস। এখানে প্রকটগুলো একটিতে, প্রচ্ছন্নগুলো একটিতে, এটাকে বলা হচ্ছে সিস বিন্যাস। ট্রান্স বিন্যাস কাকে বলবো? অর্থাৎ একটি প্রকট একটি প্রচ্ছন্ন অ্যালিল থাকছে। কি বলছে? ক্রোমোজোমে দুটিতেই একটি প্রকট একটি প্রচ্ছন্ন, একটি প্রচ্ছন্ন একটি প্রকট এই রূপে বিন্যাস থাকছে, তখন তাকে বলবো ট্রান্স বিন্যাস। তাহলে সিস বিন্যাস এবং ট্রান্স বিন্যাস ক্লিয়ার হলো। এবার আমরা যদি দেখি কাপলিং এবং রিপালশন, আরেকটি খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, কাপলিং এবং রিপালশন, অর্থাৎ এই যে একসাথে থাকার প্রবণতা। আমরা পরবর্তী জনুতে এ এবং বি তে এই যে একসাথে থাকার প্রবণতা তাকেই বলা হচ্ছে কাপলিং, এবং ছেড়ে যাওয়ার যে ঘটনা তাকে বলা হচ্ছে রিপালশন, অর্থাৎ ছেড়ে যাওয়ার প্রবণতা তাকে বলা হচ্ছে রিপালশন। এবার চলে আসি লিঙ্কেজ গোষ্ঠী বা লিঙ্কেজ গ্রুপ বা লিঙ্কেজ গোষ্ঠী কাকে বলবো? সোজা কথায় মনে রাখার সোজা উপায় বলছি, তার হ্যাপ্লয়েড নাম্বার ক্রোমোজোমকে তার লিঙ্কেজ গোষ্ঠী বলা হয়। বলছে একটি প্রজাতির জীবের লিঙ্কেজ গোষ্ঠী ওই প্রজাতির জীবের হ্যাপ্লয়েড ক্রোমোজোমের সংখ্যার সমান, অর্থাৎ আমাদের এন সমান কত? 23, তাহলে আমাদের লিঙ্কেজ গ্রুপ হচ্ছে 23। ড্রসোফিলার ক্ষেত্রে মেলানোব্লাস্টার ফর্ম আছে 2n সমান 8, 4n সমান 4। অর্থাৎ আমি যেটা বললাম লিঙ্কেজ গ্রুপ বা লিঙ্কেজ গোষ্ঠী নির্ণয় করতে দেয় পরীক্ষাতে, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, যে মানুষের লিঙ্কেজ গ্রুপ কত, ড্রসোফিলার লিঙ্কেজ গ্রুপ কত, প্রচন্ড স্ট্রিম মৌমাছির লিঙ্কেজ গ্রুপ কত, প্রচন্ড ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। আমরা কি দেখব? তার হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যার সমান কোন প্রজাতির লিঙ্কেজ গ্রুপ তার হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যার সমান, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা লিঙ্কেজের তাৎপর্য কি? আমরা পরবর্তী ক্ষেত্রে যখন জিন ম্যাপিং করব বা জিন ম্যাপিং পড়ব, অর্থাৎ এই জিন ম্যাপিং এর ক্ষেত্রে লিঙ্কেজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2 নম্বর, কোন প্রকার সংকরায়ন শুরু হওয়া, তার শেষ হওয়া, তার মার্কার জিন, এইগুলো নিয়ে একটা বিশেষ জ্ঞান আমাদের কিন্তু লিঙ্কেজ দিচ্ছে। অর্থাৎ বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন গুণগত বৈশিষ্ট্যগুলো, তার মার্কার জিন, তার বিভিন্ন রকমের প্রকট গুণ, প্রচ্ছন্ন গুণ, এইগুলো নিয়ে আমাদের একটা বিশেষ তথ্য কিন্তু লিঙ্কেজ সম্বন্ধে আমরা পাচ্ছি। অর্থাৎ লিঙ্কেজ সম্বন্ধে যদি আমাদের জ্ঞান থাকে তাহলে আমরা সংকরায়নের কিন্তু আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যকে যদি কোনো অপ্রয়োজনীয় বা অনাকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের সঙ্গে লিঙ্ক করা আমাদের কিন্তু সম্ভব। তো এইগুলো হচ্ছে লিঙ্কেজের বৈশিষ্ট্য, মোটামুটি গুরুত্ব বা তাৎপর্য। সো লিঙ্কেজ হচ্ছে মূলত আমাদের জিন ম্যাপিং করতে, যে হিউম্যান জিনোম প্রজেক্টের ক্ষেত্রে প্রচন্ড করছে জিন ম্যাপিং, সেই রকম আমাদের বিভিন্ন সংকরায়নের ক্ষেত্রে মার্কার জিনের উপস্থিতি অনুপস্থিতি এগুলো দেখতে আমাদের লিঙ্কেজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকে লিঙ্কেজ এখানে যদি কোনো অসুবিধা থাকে আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে, তোমরা আমাকে এই বিষয়ে যোগাযোগ